নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য যে প্র্যাকটিস সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার প্র্যাকটিস সেট 3। ইংলিশের এই প্র্যাকটিস সেটগুলো শুধুমাত্র পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষায় নয়, আদার্স যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো আছে, যেমন ধরো এসএসসি, সিজিএল, সিএইচএসএল কিংবা ডব্লিউবিসিএস প্রিলি, ক্লার্কশিপ প্রিলি, যে সমস্ত পরীক্ষাগুলোতে অবজেক্টিভ ইংলিশের টপিক থেকে প্রশ্ন আসে, যেমন এরর কারেকশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামেই তোমরা দেখবে এই সমস্ত ইংলিশের টপিক থেকে প্রশ্ন আসে। তাই সমস্ত পরীক্ষাগুলোতেই তোমরা এই প্র্যাকটিস সেটগুলো থেকে উপকার পাবে। তোমরা প্র্যাকটিস করতে থাকো, আমরা আরও অন্যান্য প্র্যাকটিস সেট নিয়ে আসব। তাহলে চলো আজকে আমাদের যে প্র্যাকটিস সেট সেটি আমরা শুরু করি। প্রথমে দেখো, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর। এই সেন্টেন্সগুলো যে পোর্শনটিতে কোনো একটা গ্রামাটিক্যাল এরর আছে সেটিকে আমাদেরকে খুঁজে নিয়ে বের করতে হবে। প্রথম প্রশ্ন দেখো, প্লাস্টিক ডেব্রিস ইন দ্য ওশেন can become coated with algae and other marine microbes that produces a chemical scent. ঠিক আছে, প্লাস্টিক ডেব্রিস ইন দ্য ওশেন ক্যান বিকাম কোটেড উইথ অ্যালগি অ্যান্ড আদার মেরিন মাইক্রোবস দ্যাট প্রডিউসেস এ কেমিক্যাল সেন্ট। তো এই সেন্টেন্সের কোন পার্টটাতে এরর আছে বলে মনে হচ্ছে? দেখো, প্লাস্টিক ডেব্রিস ইন দ্য ওশেন ক্যান বিকাম, এই পোর্শনটিতে কিছু এরর নেই। কোটেড উইথ অ্যালগি অ্যান্ড আদার মেরিন মাইক্রোবস দ্যাট প্রডিউসেস এ কেমিক্যাল সেন্ট। এক্ষেত্রে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। দেখো, এখানে অ্যালগি অ্যান্ড আদার মেরিন মাইক্রোবস, এটা তো প্লুরাল। ঠিক আছে, অ্যালগি এবং আদার অন্যান্য যে সমস্ত সামুদ্রিক জীবগুলো আছে, দ্যাট প্রডিউসেস। দেখো, এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ আছে। তোমরা জানো যে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস বা ইএস যোগ করি, ভার্বের সঙ্গে এস বা ইএসটা যোগ করি। কিন্তু এক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন কিন্তু প্লুরাল, তাই এক্ষেত্রে এই এস বা ইএসটা হবে না। তাই প্রডিউসেস না করে আমরা যদি শুধু প্রডিউস করি, সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা কারেক্ট হবে। নেক্সট সেন্টেন্স দেখো, ইউ শুড টেল দি চিলড্রেন টু কমপ্লিট দেয়ার প্রজেক্ট হিমসেলফ। ঠিক আছে, দেখো এই সেন্টেন্সটাও লক্ষ্য করো, ইউ শুড টেল দি চিলড্রেন, অর্থাৎ এটা প্লুরাল। ঠিক আছে, এর সঙ্গে যে অবজেক্ট আমরা করছি সেটাও নিশ্চয়ই প্লুরালই হতে হয়। ইউ শুড টেল দি চিলড্রেন টু কমপ্লিট দেয়ার প্রজেক্ট, তাদের নিজেদের কি প্রজেক্টটা করতে বলবে, এরকম একটা মানে। তাহলে হিমসেলফের জায়গায় আমরা যদি দেমসেলভস করি, দেমসেলভস, তাহলেই কিন্তু আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়। ইউ শুড টেল দি চিলড্রেন টু কমপ্লিট দেয়ার প্রজেক্ট দেমসেলভস। নেক্সট দেখো, ফর এক্সাম্পল দ্য প্রেজেন্ট মাউন্টেন অফ মাউন্ট ব্ল্যাঙ্ক, দ্য হাই পিক ইন দ্য আল্পস ইজ দ্য মাউন্ট এভারেস্ট। এই প্রশ্নগুলো বেশিরভাগই এসএসসি যে সমস্ত প্রিভিয়াস এক্সামগুলো হয়েছে, যেমন এমটিএস, সিজিএল, সিএইচএসএল, সেই সমস্ত পরীক্ষা থেকে নেওয়া। তাহলে দেখো, ফর এক্সাম্পল দ্য প্রেজেন্ট মাউন্টেন অফ মাউন্ট ব্ল্যাঙ্ক, দ্য হাই পিক। ঠিক আছে, এই যে সেন্টেন্স, এই যে পোর্শনটা দেখো, এক্ষেত্রে আমরা কি করব? দ্য হাইয়েস্ট পিক, দ্য হাইয়েস্ট পিক, প্রেজেন্ট মাউন্টেন অফ মাউন্ট ব্ল্যাঙ্ক, দ্য হাইয়েস্ট পিক ইন দ্য আল্পস ইজ দ্য মাউন্ট এভারেস্ট। নেক্সট দেখো, if you does not have a doctor, contact your public health authority. If you does not have a doctor, contact your public health authority. এই সেন্টেন্সটা দেখো, সেম মিস্টেক এক্ষেত্রেও হয়েছে। ইউ ডাজ, যখন ফার্স্ট পারসন, সাবজেক্ট যখন ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, ভার্বের সাথে এস বা ইএস কখন যোগ হয়? ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ হয় যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। বাকি কোনো ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না। তাই ক্ষেত্রে ইউ তো সেকেন্ড পারসন, তাহলে নিশ্চয়ই ইউ এর সঙ্গে এই ডাজ কথাটা হবে না। ইউ ডু নট। ঠিক আছে, ইউ ডু নট হ্যাভ এ ডক্টর, ইফ ইউ ডু নট হ্যাভ এ ডক্টর কন্ট্যাক্ট ইউর পাবলিক হেলথ অথরিটি, এটা আমাদের কারেক্ট ফর্ম হবে। নেক্সট দেখো, মাই মাদার সেড দ্যাট বেন উইল ডান দ্য অ্যাসাইনমেন্ট টুডে। মাই মাদার সেড দ্যাট বেন উইল ডান দ্য অ্যাসাইনমেন্ট টুডে, এটা একটা ইনডাইরেক্ট স্পিচ দেওয়া আছে আমাদের এখানে।
সেক্ষেত্রে দেখো এই যে মাই মাদার সেড দ্যাট বেন উইল ডান, ফিউচার যে সিম্পল ফিউচার টেন্স হয় সেক্ষেত্রে এটা একটা টেন্স জনিতই প্রবলেম, যে মাই মাদার সেড দ্যাট বেন উইল ডান, উইলের পরে সবসময় ভার্বের, উইল বা শ্যাল এর পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্মটাই হয়, ঠিক আছে, থার্ড ফর্ম না। যদি থার্ড ফর্ম করতে হয় সেক্ষেত্রে উইল বা শ্যাল প্লাস বি যোগ করতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে, ঠিক আছে। যেহেতু উইল আছে এক্ষেত্রে, তাই মাই মাদার সেড দ্যাট বেন উইল ডু দ্য অ্যাসাইনমেন্ট টুডে, উইল ডু এটাই হবে আমাদের কারেক্ট ফর্ম। ওকে, চলো নেক্সট সেন্টেন্সে আমরা যাই। সি সেড দ্যাট she will help me whenever I was in difficulty. She said that she will help me whenever I was in difficulty. এক্ষেত্রে দেখো এটা একটা ইনডাইরেক্ট স্পিচেই আছে, কিন্তু গোটা সেন্টেন্সটা একটা পাস্ট টেন্সেরই কথা হচ্ছে। সি সেড দ্যাট, সে বলেছিল যে যখন আমি ডিফিকাল্টির মধ্যে থাকবো তখনই সে আমাকে সাহায্য করবে, পুরো সেন্টেন্সটাই পাস্ট ফর্মেই আছে। তাই এই ক্ষেত্রে এই উইলটা হবে না, উইলের যে পাস্ট ফর্ম উড হয়ে যাবে। সি সেড দ্যাট সি উড হেল্প মি হোয়েন এভার আই ওয়াজ ইন ডিফিকাল্টি, পুরো সেন্টেন্সটাই পাস্টের ঘটনা। নেক্সট সেন্টেন্স দেখো, দ্য ফার্মার ইজ কাটিং দ্য কর্ন হুইচ হ্যাজ রাইপেন ইন দ্য ফিল্ডস, কৃষকটি ভুট্টা কাটছে, যে ভুট্টাগুলো যেগুলো মাঠে পেকে গেছে। এখানে দেখো দ্য ফার্মার ইজ কাটিং দ্য কর্ন, এই পার্টটাতে কোনো রকম এরর নেই, এটা সিম্পল একদম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট পার্টটাতে দেখো হুইচ হ্যাজ রাইপেন ইন দ্য ফিল্ড, রাইপেন কথাটার মানে হচ্ছে পেকে যাওয়া, এটা যখন আমি ভার্বের থার্ড ফর্মে করব তখন এর সঙ্গে একটা ইডি যোগ করতে হবে, কারণ আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে আমাদের ফর্মুলা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। কিন্তু এক্ষেত্রে রাইপেন কথাটা এটা তো ভার্বের থার্ড ফর্ম না, এক্ষেত্রে যদি আমি ইডি যোগ করি একটা, রাইপেন্ড, ঠিক আছে, সেটাই আমাদের কারেক্ট ফর্ম হবে, রাইপেন্ড। দ্য ফার্মার ইজ কাটিং দ্য কর্ন হুইচ হ্যাজ রাইপেন্ড ইন দ্য ফিল্ডস। নেক্সট সেন্টেন্স দেখো, হি হ্যাজ বিন টোল্ড মেনি এ টাইমস টু মাইন্ড হিজ ম্যানার্স, হি হ্যাজ বিন টোল্ড মেনি এ টাইমস টু মাইন্ড হিজ ম্যানার্স। এক্ষেত্রে একটা শেখার জিনিস আছে, দেখো আমরা দুটো কথা ইউজ করব, একটা হচ্ছে তোমরা দেখে থাকবে, একটা হচ্ছে মেনি টাইমস, একটা হচ্ছে মেনি এ টাইমস। মেনি টাইমস কথাটা কখন আমরা ইউজ করব, প্লুরালের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে আমরা মেনি এ টাইমস ইউজ করব, মেনি টাইমস। আর মেনি এ টাইমস কথাটা ইউজ করব সিঙ্গুলার বোঝানোর জন্য, সিঙ্গুলার বোঝানোর জন্য আমরা মেনি এ টাইমস কথাটা ইউজ করব। যদিও দুটো শব্দের দ্বারাই একটা বৃহৎ অংশকে বোঝানো হয়, যে কোনো কিছুর একটা বৃহৎ পরিমাণ, বৃহৎ সংখ্যা, কিন্তু যখন সেই সংখ্যাটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ইউজ করবো, যেমন ধরো আমরা বলছি যে মেনি টাইমস হি হ্যাজ ডান মিস্টেক্স, অর্থাৎ সে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম ভুল করে আসছে, সেটা একটা প্লুরাল ফর্ম বোঝাচ্ছে। আবার যদি আমরা বলি মেনি এ টাইমস হ্যাজ হি ট্রাইড, এক্ষেত্রে দেখো কি লিখতে পারি, মেনি এ টাইমস হ্যাজ হি ট্রাইড, অর্থাৎ সে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে। এই যে সেন্স মেনি এ টাইমস, এটা সবসময় আমরা সিঙ্গুলার ভাবে ইউজ করব, দীর্ঘদিন ধরে সে একই প্রচেষ্টা করে আসছে সেটা বোঝানোর জন্য আমরা মেনি এ টাইমস লিখলাম। এই ক্ষেত্রে দেখো আমাদের যে সেন্টেন্সটি দেওয়া আছে, হি হ্যাজ বিন টোল্ড মেনি এ টাইমস টু মাইন্ড হিজ ম্যানার্স, তার আচরণগত যে সমস্ত সমস্যা সেগুলো ঠিক করার জন্য সে দীর্ঘদিন ধরে তাকে বলা হচ্ছে। এই যে ম্যানার্স, এটা তো প্লুরাল ফর্ম, তাই এক্ষেত্রে আমরা মেনি এ টাইমস ইউজ করতে পারবো না, এক্ষেত্রে মেনি টাইমস ইউজ করতে হবে। তাহলে দেখো আমরা শিখলাম মেনি টাইমস আমরা প্লুরালের ক্ষেত্রে ইউজ করব, মেনি এ টাইমস আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ করব। নেক্সট সেন্টেন্স দেখো, মিনু লুকস মাচ বেটার টুডে, মিনু লুকস মাচ বেটার টুডে, এই সেন্টেন্সটিতে কি এরর আছে লক্ষ্য করো। মিনু লুকস মাচ বেটার টুডে, এক্ষেত্রে কিন্তু আমাদের
কোনো এরর নেই, নো এরর। বেটারের আগে মাছ ঠিকই আছে, এই সেন্টেন্সটিতে কোনো এরর নেই। নেক্সট সেন্টেন্স দেখো, সি ইজ অ্যাজ মোর ইন্টেলিজেন্ট অ্যাজ হার ব্রাদার্স আর। সি ইজ অ্যাজ মোর ইন্টেলিজেন্ট অ্যাজ হার ব্রাদার্স আর। দেখো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা এই মোর কথাগুলো, মোর, মাছ, এই কথাগুলো ইউজ করি। যে সমস্ত কম্পারেটিভ টার্মগুলো আছে, কিন্তু এক্ষেত্রে দেখো আমাদের পজিটিভ ডিগ্রিতে অ্যাজ যে বোঝানো হয়, সে অ্যাজের সঙ্গে মোর কথাটাও যুক্ত আছে। অর্থাৎ দুটো ভাবে করা যায় এটা। যদি করা যায় সি ইজ মোর ইন্টেলিজেন্ট অ্যাজ হার ব্রাদার্স আর, সেটাও ঠিক হবে, যে তার ভাইয়েরা যেরকম তার থেকেও সে বেশি ইন্টেলিজেন্ট। কিংবা এই মোরটা আমরা কেটে দিলাম, সি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হার ব্রাদার্স আর, অর্থাৎ সে তার ভাইয়েদের মতোই বুদ্ধিমান। দুটোভাবেই কিন্তু করা যায়। তাই আমাদের এরর যেটা আছে সেটা এই সেকেন্ড পোর্শনেই কিন্তু আছে। তবে 10টা এরর কারেকশন আমরা করলাম। নেক্সট পোর্শনে আমরা চলে যাই। দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। যে সমস্ত ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো দেওয়া আছে সে সমস্ত ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়ে আমাদেরকে সেন্টেন্স ফর্ম করতে হবে। দেখো প্রথম যে ইডিয়মটা আছে ল্যাটিন অ্যান্ড গ্রিক, ঠিক আছে, ল্যাটিন অ্যান্ড গ্রিক, এই ইডিয়মটার মানে কি? এটার মানে হচ্ছে ইনকম্প্রিহেন্সিবল, ঠিক আছে, অর্থাৎ যেটা সহজে বোঝা যায় না, যেটা বোঝা যাচ্ছে না, বোধগম্য নয়, সেটাকে আমরা এই ল্যাটিন অ্যান্ড গ্রিক ইডিয়মটা ইউজ করব। সাধারণত তোমরা পড়ার ক্ষেত্রে দেখেছো যে যখনই কোনো ল্যাটিন বা গ্রিক টার্ম আসে পড়ার সময়, সেগুলো সাধারণ ইংলিশ বা সাধারণ আমরা যে ভাষাগুলো পড়ার সময় ইউজ করি সেগুলোর মতো নয়, একটু অন্যরকম, যেন মানে বোঝা যাচ্ছে না এই টাইপের। ঠিক আছে, তাই এই ইডিয়মটা ইউজ করা হয় কোনো কিছু যদি বোধগম্য না হয় সেটা বোঝানোর জন্য। তাহলে এই দিয়ে এই ইডিয়ম দিয়ে কি বাক্য রচনা করতে পারি দেখো, while my friends were discussing about the football match, it was all Latin and Greek to me। ঠিক আছে, অর্থাৎ যখন আমার বন্ধুরা ফুটবল ম্যাচ নিয়ে ডিসকাস করছিল, এটা পুরোটাই আমার কাছে ল্যাটিন আর গ্রিক মনে হচ্ছিল, অর্থাৎ আমি কিছুই বুঝতে পারছিলাম না, আমার কাছে এটা বোধগম্য ছিল না, সেটা বোঝানোর জন্য এই ল্যাটিন অ্যান্ড গ্রিক ইডিয়মটা ইউজ করা হলো। নেক্সট যে ফ্রেজ আছে দেখো, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এলবো রুম। এলবো রুম এই ইডিয়মটার মানে হচ্ছে লিটল ফ্রিডম, অর্থাৎ খুব স্বল্প পরিসর বা ছোট্ট স্বাধীনতা, এরকম লিটল ফ্রিডম। এই এলবো রুম এই ইডিয়মটা দিয়ে যে বাক্য রচনাটা হবে সেটা আমি এখানে করছি না, তোমরা এটা কমেন্টে উল্লেখ করো। ঠিক আছে, এই সেকেন্ড যে ইডিয়মটা দিলাম এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা দিয়ে তোমরা কমেন্টে একটা সেন্টেন্স ফর্ম করে অবশ্যই কমেন্টে উল্লেখ করো। নেক্সট দেখো ইডিয়ম অন দ্য বল। অন দ্য বল এই ইডিয়মসটার মানে হচ্ছে টু বি অ্যালার্ট, অর্থাৎ সবসময় সবসময় একটা অ্যাক্টিভ থাকা বা অ্যালার্ট থাকা। এই সেন্টেন্স দিয়ে কি, এই ইডিয়মসটা দিয়ে কি সেন্টেন্স ফর্ম হবে দেখো, দ্য নিউ ম্যানেজার ইজ রিয়েলি অন দ্য বল।
see spotted the error before anyone else noticed. ঠিক আছে, the new manager is really on the ball. She spotted the error before anyone else noticed. অন্যরা লক্ষ্য করার আগেই নতুন ম্যানেজার কিন্তু ভুলগুলো চিহ্নিত করতে পারছিলেন। অর্থাৎ তিনি সবসময় একটা অ্যাক্টিভ থাকেন, অ্যালার্ট থাকেন, এই ধরনের এক্সপ্রেশন বোঝানোর জন্য এই ইডিয়মটা ইউজ করা হলো। নেক্সট দেখো ইয়োলো বেলিজ। ইয়োলো বেলিজ এটা এই ইডিয়মস ইউজ করা হয় কাওয়ার্ড অর্থাৎ কাপুরুষোচিত ঘটনার জন্য, সেটা বোঝানোর জন্য এই ইডিয়মসটা ইউজ করা হয় কাওয়ার্ড। ইয়েলো বেলিজ। দেখো যাদব টক্স টাফ, but when the real challenge comes, he ran off. এটা করলাম when the real challenge came, he ran off with the other ইয়োলো বেলিজ। ঠিক আছে, যে যাদব খুব কড়া কথা বলে, কিন্তু যখনই প্রকৃত চ্যালেঞ্জ এসেছিল সে অন্যান্য কাপুরুষদের মতোই, অন্যান্যদের মতোই পালিয়ে গিয়েছিল। এই ইডিয়মসটা বোঝানোর জন্য এই সেন্টেন্সটা ইউজ করলাম। নেক্সট দেখো অ্যান অলিভ ব্রাঞ্চ। অ্যান অলিভ ব্রাঞ্চ এই ইডিয়মটা ইউজ করা হয় জেস্চার অফ পিস বোঝানোর জন্য। জেস্চার অফ পিস অর্থাৎ শান্তি বার্তা করার একটা প্রবণতা। দেখো এই দিয়ে কি বাক্য রচনা করা যায়। আফটার দ্য লং আর্গুমেন্ট she offered an olive branch. After the long argument, she offered an olive branch by inviting him to dinner. ঠিক আছে, অনেক আর্গুমেন্টের পর সে একটা ডিনারে তাকে ইনভাইট করেছিল, অর্থাৎ এটা একটা জেস্চার অফ পিস। নেক্সট দেখো ইডিয়মে আমরা চলে যাই কক অ্যান্ড বুল স্টোরি, অর্থাৎ গাঁজাখুরি গল্প বাংলায় যেটাকে বলে, সেটা বোঝানোর জন্য কক অ্যান্ড বুল স্টোরি কথাটা ইউজ করা হয়। দেখো এটা আমরা কিভাবে করি। পুষ্পল came up with a cock and bull story that aliens stealing his homework। অর্থাৎ পুষ্পল একটা গাঁজাখুরি গল্প নিয়ে এসেছিল যে এলিয়েনরা তার হোমওয়ার্ক চুরি করে নিয়েছে।
বুঝতে পেরেছো? তাহলে কক অ্যান্ড বুল স্টোরি এই ইডিয়মটার মানে হচ্ছে একটা গাঁজাখড়ি গল্প, যেটা কেউ বিশ্বাস করে না। নেক্সট ইডিয়ম দেখো, বাই ফিটস অ্যান্ড স্টার্টস। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছে যে প্রথম একটা স্টেপ নেওয়া, তারপরে আবার নতুন করে শুরু করা। এই যে ইডিয়মটা, এটাও তোমাদের হোমওয়ার্ক রইল, এটাও তোমরা চেষ্টা করবে। নেক্সট দেখো, ইন ফুল সুইং। ইন ফুল সুইং এটার মানে হচ্ছে ভেরি অ্যাক্টিভ, অর্থাৎ যে সবসময় খুব সক্রিয় থাকে সেটা বোঝানোর জন্য এই ইডিয়মসটা ইউজ করা হয়, ইন ফুল সুইং, ইন ভেরি অ্যাক্টিভ। দেখো, দ্য প্লেয়ার্স আর ইন ফুল সুইং বিফোর দ্য ম্যাচ। নেক্সট সেন্টেন্স, এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে হচ্ছে যে ভালো সময় থাকে কিন্তু বিপদের সময় থাকে না, অর্থাৎ স্বার্থপর বন্ধু। সেক্ষেত্রে এই ফেয়ার ওয়েদার ফ্রেন্ড কথাটা ইউজ করা হয়। দেখো কি বাক্য রচনা করা যায়। হোয়েন আই লস্ট মাই জব হি ডিসঅ্যাপিয়ার্ড। অর্থাৎ যখন আমি চাকরি হারিয়েছিলাম সে তখন অদৃশ্য হয়ে গিয়েছিল। প্রুভিং হিমসেলফ এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, এবং সেটা প্রমাণ করেছিল যে সে একটা স্বার্থপর বন্ধু। প্লে ইট বাই ইয়ার। নেক্সট ইডিয়ম, প্লে ইট বাই ইয়ার। এটার মানে হচ্ছে যে স্পেশাল প্রিপারেশন ছাড়াই কোনো কিছু শুরু করা, টু ডু সামথিং উইদাউট স্পেশাল প্রিপারেশন। ঠিক আছে, দেখো এটা দিয়ে কি বাক্য রচনা করতে পারি। উই আর নট শিওর হোয়াট দ্য ওয়েদার উইল বি লাইক, সো লেটস জাস্ট play it by ear and decide tomorrow। ঠিক আছে, অর্থাৎ আমরা জানি না কালকে ওয়েদার কিরকম থাকবে, সুতরাং কোনো রকম প্রিপারেশন ছাড়া কালকে সিদ্ধান্ত নেওয়া যাবে। কোনো রকম প্রিপারেশন ছাড়া কোনো কাজটা করা শিওর হবে না, তাহলে কালকে সিদ্ধান্ত নেওয়া যাবে, এই ধরনের একটা বাক্য বোঝানো হচ্ছে। নেক্সট দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ। অর্থাৎ যে সমস্ত অল্টারনেটিভগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা কারেক্ট হবে সেটা লিখতে হবে। ইয়েস্টারডে আই এট অনলি এ ড্যাশ অফ অ্যাপেলস। দেখো এই যে সেন্টেন্সগুলো, এই যে অল্টারনেটিভ দেওয়া আছে, পিয়ার পেয়ার পিয়ার পেয়ার, এখানের মধ্যে এটা মানে হচ্ছে জোড়া, অর্থাৎ গতকাল আমি এক জোড়া আপেল খেয়েছিলাম, তাহলে এ পেয়ার অফ অ্যাপেলস। ইয়েস্টারডে আই এট অনলি এ পেয়ার অফ অ্যাপেলস। নেক্সট দেখো, ইন বোথ কান্ট্রিজ উই হ্যাভ লিডার্স অফ ড্যাশ এবিলিটি। অর্থাৎ উভয় দেশেই আমাদের খুব ব্যতিক্রমী ক্ষমতার একজন নেতা আছেন, অর্থাৎ সেক্ষেত্রে এক্সেপশনাল, অলমাইটি, পাওয়ারফুল, কম্পেলিং। ইন বোথ কান্ট্রিজ উই হ্যাভ লিডার্স অফ এক্সেপশনাল কোয়ালিটি, এক্সেপশনাল এবিলিটি, এক্সেপশনাল এবিলিটি, এটা হয়ে যাবে। নেক্সট দেখো, ইট টুক 4 hours স্ট্রেট টু ড্যাশ দ্য ডিল। এই ডিলগুলোর ক্ষেত্রে সাধারণত এই ক্লোজ কথাটা ইউজ করা হয়, ক্লোজ দ্য ডিল।
It took 4 hours straight to close the deal. His dash stature was not a measure of his overall personality. অর্থাৎ তার যে বই বাহ্যিক প্রদর্শন যেটা সেটাকেই ব্যবহার করা হয়, যে তার ওভারঅল পার্সোনালিটির সেটা কোনো পরিমাপ নয়, অর্থাৎ তাকে বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না, এই ধরনের এক্সপ্রেশন বোঝাচ্ছে। তাই এক্ষেত্রে আমরা থিন কথাটা ইউজ করব, থিন। হিজ হিজ থিন স্টেচার ওয়াজ নট এ মেজার অফ হিজ ওভারঅল পার্সোনালিটি। নেক্সট দেখো, বোথ দ্য ক্রিমিনালস ওয়ার ক্রুয়েল অ্যান্ড ড্যাশ। ক্রুয়েলের সঙ্গে অ্যান্ড যেহেতু দেওয়া আছে তাই এই রিলেটেডই কিছু একটা হবে। দেখো এই ডিলিজেন্ট, ওয়ার্ম, সিম্প্যাথেটিক এই কথাগুলো একটাও এই ক্রুয়েলের সঙ্গে যাচ্ছে না, এগুলো ঠিক অ্যান্টোনিম টাইপের, ঠিক আছে, এর বিপরীত মিনিং বোঝাচ্ছে। কিন্তু ব্রুটাল, ব্রুটাল মানে খুবই নিষ্ঠুর, তাহলে এটা আমরা করতে পারি বোথ দ্য ক্রিমিনালস আর ক্রুয়েল অ্যান্ড ব্রুটাল। ওকে, তাহলে আমরা আমাদের যে ইংলিশের প্র্যাকটিস সেট 3 সেটা কমপ্লিট করলাম। নেক্সট আরও অনেক অনেক প্র্যাকটিস সেট আসবে, তোমরা আরও অনেক ইডিয়মস অ্যান্ড ফ্রেজ দিয়ে সেন্টেন্স ফরমেশন করার সুযোগ পাবে, অনেক বেশি এরর কারেকশন শিখতে পারবে। ততক্ষণ আমাদের চ্যানেলটা ফলো করতে থাকো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই।